আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, উপস্থিত এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ, আমরা আজকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমি মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় স্পিকার আমি মনে করি আজকে এই মুহূর্তে আমাদের এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত জাতীয় সংসদ বহু বছর পরে সেই সংসদে জনগণের সত্যিকার নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে একটি বাজেট পাশ করেছে। সেজন্যই মাননীয় স্পিকার, এই মুহূর্তটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের যেদিন বাজেট পাশ হয় সেদিন আমার বক্তব্যে আমি বলেছিলাম আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য এবং সরকারের লক্ষ্য ছিল এমন একটি বাজেট উপস্থাপন করা, এমন একটি বাজেট তৈরি করা যেটিকে আমরা বলতে পারি জনগণের জন্য জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি অধিকাংশ সময়, সব সময় না হলে অধিকাংশ সময়, বাজেট উপস্থাপনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের রিয়াকশনগুলো জানিয়েছিল। বাট এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটকে আমরা যা করতে চেয়েছি সেই সকল সংস্থা বা সংগঠনও মনে করে যে আমরা সেটি করতে সক্ষম হব। তবে মাননীয় স্পিকার, এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার, আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি এই সংসদের সকল সংসদ সদস্য এবং দেশের গণতান্ত্রিককামী জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আজও যেমন মাননীয় স্পিকার, একটি বিল উপস্থাপনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে এবং প্রাণবন্ত আলোচনা করার মাধ্যমে প্রত্যেক যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, এমনকি মাননীয় বিরোধী দলীয় নেতাও সেই আলোচনায় সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছেন। এই আলোচনার মাধ্যমে যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য।
মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকল সংসদ সদস্যকে এই অধিবেশনে অংশগ্রহণ করে আমরা গণতান্ত্রিকভাবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি তার জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এবার আমি স্মরণ করতে চাই কিছু মানুষকে, কিছু সময় যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং তাদের উৎসর্গকৃত জীবনের জন্যই, যে জীবনকে তারা উৎসর্গ করেছেন তার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে গণহত্যায় যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন। স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্মরণ করতে চাই 2009 সালের বিডিআরে বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞের কালো অধ্যায় যে অফিসাররা শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, 1.5 দশকের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ যাদের নাম আমরা জানি না, যাদের অনেকেই হয়তো আমরা চিনি না, এই মুহূর্তে, আজকের এই দিনে, এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আজ যখন আমরা আলোচনা করছি, সেই সময়টি হচ্ছে জুলাই মাস। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। মাননীয় স্পিকার, 2024 সালের বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের এই সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার, আজও আমরা উভয় পক্ষ আলোচনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনো ঋণ শোধ করছি, সেভাবে একইভাবে আমরা বিগত 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার নয়, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে
একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে বিষয়গুলো আপনার সামনে উল্লেখ করলাম, আমি মনে করি এই বিষয়গুলোকেই অ্যাড্রেস করা, সঠিকভাবে অ্যাড্রেস করাই আমাদের সবার কর্তব্য। আমাদের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার মাধ্যমেই আমরা তাদের সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হব হয়তো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি, জনগণ, জনগণ এবং বাংলাদেশের জনগণ। এবং সে কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী, প্রতিটি মানুষ, পেশার মানুষ রাষ্ট্রীয় সেবা কমপক্ষে পাবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মাননীয় স্পিকার, ইতিমধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম মুয়াজ্জেম সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার যে বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজগুলো মাননীয় স্পিকার আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আগেও বলেছিলাম বাজেট অধিবেশন উপস্থাপনের সময়, আজ আবারও উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার বিরোধী দলীয় বন্ধুদেরকেও। গতকাল কি একজন বিরোধী দলীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে কবে তার এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। মাননীয় স্পিকার, বিএনপির এই পলিসি বা বিএনপির এই সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার জন্য আমি মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনি নিজেও একজন কৃষকের সন্তান। এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ পরিবার কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদ সহ ঋণ আমরা মওকুফ করে দেব। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, কারণ আগেই আমি বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন, একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। মাননীয় স্পিকার, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে আর্থিক সুবিধা সম্মিলিত বিভিন্ন ধরনের যে সকল কার্ডগুলো আছে, আমরা সফলভাবে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করেছি। কিন্তু মাননীয় স্পিকার, এই সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই এবং সেজন্যই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সব কিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে
একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও বলছি, একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী হিসাবে, একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি নাগরিকদের দায় মেটাতে ব্যর্থ হয় তাহলে জনগণ এবং রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সকল সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এই সকল যেগুলো আমরা দিতে চাইছি, যেগুলো আমরা কাজগুলো করতে চাইছি, এগুলো হচ্ছে রাষ্ট্রের দায় জনগণের প্রতি। মাননীয় স্পিকার, ভবিষ্যতে যদি আমরা স্বৈরাচারকে রুখতে চাই, স্বৈরাচার তাবেদারকে রুখতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্র এবং জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শুধু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্ন রকম কার্ড যে প্রদান করবে তা নয়, আর্থিক সহায়তা হয়তো আমরা অবশ্যই তৈরি করব জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার জন্য, বিশেষ করে যারা ডিপ্রাইভ অংশ, জনগণের যে অংশটি ডিপ্রাইভ। কিন্তু মাননীয় স্পিকার, একই সাথে আমাদের আরেকটি অন্যতম মূল লক্ষ্য হচ্ছে এই দেশে, বাংলাদেশে কর্মক্ষম যে জনশক্তি রয়েছে, সেই কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। মাননীয় স্পিকার, সেজন্যই বিভিন্ন সেক্টরে আমরা ভাগ করে করে পরিকল্পনা গ্রহণ করেছি, যার ফলে আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা লক্ষ্য নয় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে মাননীয় স্পিকার, যোগাযোগ পরিবহন খাতের এছাড়া ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি, সেই সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, চাহিদা ভিত্তিক এবং যুব উপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার স্থাপনও আমাদের এই পরিকল্পনা মাননীয় স্পিকার এগিয়ে চলছে। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন যে কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে আমরা বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে আমরা পরিণত করতে চাই বিনিয়োগ নির্ভর অর্থনীতি, এবং আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান চালিকা শক্তি। মাননীয় স্পিকার, এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে শুধুমাত্র রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেই শক্তিশালী করবে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের ভূমিকে বসবাসযোগ্য করে তুলতেও বর্তমান সরকার আমরা নির্দিষ্ট কতগুলি পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আগামী 5 বছর স্বেচ্ছাশ্রম এবং সরকারি উদ্যোগে আমরা সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ বা সবুজ কর্মসংস্থান সৃষ্টির কাজ আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আজকের অধিবেশনের প্রথম পাঠে আমি বলেছিলাম যে আজকে সকালে আমি প্রাথমিক স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলাম। সেই অনুষ্ঠানেও সেইখানে আমি নিজে এবং অনলাইনে কানেক্টেড হয়ে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সাথে স্কুলগুলোর সাথে কানেক্টেড হয়ে মাননীয় স্পিকার, আজকে সকলে আমরা প্রায় 2 লক্ষ গাছের চারা আমরা রোপণ করেছি। মাননীয় স্পিকার, যে 25 কোটি গাছ বা 25 কোটি বৃক্ষরোপণের আমরা পরিকল্পনা করেছি,
সেটিকে সফল করার জন্য প্রতি বছর ইনশাল্লাহ আমরা 5 কোটি বৃক্ষ রোপণ করতে চাই। এবং এই যে বৃক্ষগুলি রোপণ করা হবে মাননীয় স্পিকার, তার জন্য তো অবশ্যই চারা উৎপাদন করতে হবে। এবং এই চারা উৎপাদন করার জন্য মাননীয় স্পিকার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে। যেই 10,000 নার্সারি মাননীয় স্পিকার গড়ে তোলা হবে, সেই 10,000 নার্সারিতে আমরা আশা করছি যে ইনশাল্লাহ 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই 10,000 নার্সারিতে। মাননীয় স্পিকার, এছাড়াও ভূমি ব্যবস্থাপনা, বন্দর ব্যবস্থাপনা, গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষার অগ্রাধিকার, বহুভাষা শিক্ষা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সময় উপযোগী প্রতিরক্ষা কৌশল নির্ধারণ এবং এই সকল প্রত্যেকটি বিষয় কাজ এগিয়ে চলছে পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগে মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উল্লেখ করেছেন। কি সেই বিষয়টি হচ্ছে অবশ্যই দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, দেশের মানুষের যে কটি চাওয়া, মূল যে কটি চাওয়া, তার মধ্যে অন্যতম সাধারণ নাগরিকের, খেটে খাওয়া মানুষের অন্যতম চাওয়া হচ্ছে একটি নিরাপদ পরিবেশ। অর্থাৎ একজন কৃষক হোক, একজন শ্রমিক হোক, একজন শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছোট ব্যবসায়ী হোক, যেমনই মানুষ হোক না কেন, প্রত্যেকটি মানুষ চায় দিন শেষে কাজ শেষ করে যখন সে বাড়িতে ফিরে যাবে, তখন সে নিরাপদে যাতে যেতে পারে বাড়িতে, অথবা দিন শেষে বাড়ি গিয়ে যখন পরিবারকে নিয়ে যদি কোথাও বেড়াতে বের হয়, সে যাতে নিরাপদে যেতে পারে, আবার নিরাপদে তার বাসস্থানে ফিরে আসতে পারে। মাননীয় স্পিকার, জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটু আগেই আমরা উল্লেখ করেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসাবে গড়ে তুলতে চাই। এবং সেটিরই অংশ হিসেবে মাননীয় স্পিকার, আমরা বর্তমান সরকার 10,000 নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজ থেকে প্রায় 3 বছর আগে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সঙ্গে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে 31 দফা আমরা জাতির সামনে, দেশের সামনে উপস্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিগত নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা আমাদের ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। সেই ম্যানিফেস্টোর প্রতি জনগণ তাদের রায় দিয়েছে। মাননীয় স্পিকার, আমি মনে করি সেই 31 দফার আলোকে যে ম্যানিফেস্টো আমরা দিয়েছিলাম, অর্থাৎ সেই যে 31 দফা, সেই 31 দফার পক্ষে যখন জনগণ রায় দিয়েছে, এই 31 দফা এখন আর বিএনপির 31 দফা নয়, বরং এটি এখন সমগ্র বাংলাদেশের জনগণের 31 দফা।
এবং এই 31 দফা এখন যেরকম 31 দফা এখন যেমন সমগ্র বাংলাদেশের জনগণের 31 দফা, মাননীয় স্পিকার, ঠিক একইভাবে এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। আপনি দেখেছেন মাননীয় স্পিকার, আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন প্রাথমিক সহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ, সঠিকভাবে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো সিলেবাসগুলোকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা, এই সকল বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই মাননীয় স্পিকার। এবং এই কারণেই আপনি দেখেছেন মাননীয় স্পিকার, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আমরা দেখেছি পৃথিবীতে যে কটি দেশ উন্নতি করেছে প্রত্যেকেই তারা শিক্ষা খাতে সকল সময় বরাদ্দ বেশি রেখেছে। মাননীয় স্পিকার, ইজিপ্ট, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। মাননীয় স্পিকার, আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। মাননীয় স্পিকার, কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা গড়ে তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে সঠিক ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই কার্যক্রম যাতে আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি সেজন্য মাননীয় স্পিকার, আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি আগামী 5 বছরে ইনশাল্লাহ বাজেটের শতকরা 5% আমরা শিক্ষা খাতে পর্যায়ক্রমিকভাবে বরাদ্দ করব, জিডিপির 5%। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যতই বলি না কেন, ছোটবেলায় একটি লেখা পড়েছিলাম বইয়ের মধ্যে, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। যদি স্বাস্থ্য কারো নষ্ট হয়ে যায়, তাকে যা কিছুই দেওয়া হোক না কেন, কোনো কিছু, ভালো খাবার দেওয়া হোক, ভালো পোশাক দেওয়া হোক, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হোক, কোনো কিছুই সে উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা অতীতের শিক্ষা ব্যবস্থার যে করুণ চিত্র সংক্ষেপে আপনার সামনে তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, একইভাবে ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় স্বাস্থ্য খাতকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই, আমার স্ত্রী যেহেতু একজন চিকিৎসক, আমার আশেপাশে যে কোনোভাবেই হোক, সে কারণেই হোক, বহু চিকিৎসক আমার আশেপাশে আছেন, আমার পরিবারের মধ্যেই হোক, পরিবারের আশেপাশে হোক। সবার থেকে যে ধারণাটা আমি পেয়েছি মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই যে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা বাজেট উপস্থাপনের দিন ওনার বক্তব্যে উনি বলেছেন যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অসুস্থ। আমি ওনার সাথে, উনি বলেছিলেন 100% অসুস্থ, আমি বলেছিলাম 100% না 101% অসুস্থ মাননীয় স্পিকার। আজও একইভাবে সেই কথার পুনরাবৃত্তি করতে চাই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই, জনগণের উপযোগী করে তুলতে চাই। সেজন্য মাননীয় স্পিকার, এই চিকিৎসা খাতকে গড়ে তোলার পাশাপাশি জনগণ যাতে সুবিধা পায়, সেজন্যই মাননীয় স্পিকার আমরা এই বছর বাজেটের 1.2% বরাদ্দ রেখেছি চিকিৎসা খাতের জন্য এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছর এটিকে আমরা 5% উন্নীত করতে চাই মাননীয় স্পিকার জিডিপির। মাননীয় স্পিকার, বর্তমান যুগে, বর্তমান বিশ্বে, ইউরোপে তারা একটি নীতি গ্রহণ করেছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ একজন মানুষ অসুস্থ হবার আগেই যদি তাকে আমরা সচেতন করার মাধ্যমে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে সেই মানুষটি যেমন উপকৃত হবে, সেই মানুষটি যেমন সুস্থ থাকবে, একইভাবে মাননীয় স্পিকার রাষ্ট্র বা জনগণের অর্থ কম খরচ হবে। এবং একইভাবে মাননীয় স্পিকার তার ফলে যেটি হবে, যে মানুষটি শেষ পর্যন্ত অসুস্থ হবে, সে যখন হাসপাতালে যাবে সে কিছুটা হলেও বেটার চিকিৎসা, বেটার সুবিধা পাবে। এবং সে কারণে মাননীয় স্পিকার জনগণকে আরও সচেতন করার জন্য, স্বাস্থ্যর বিষয়ে আরও সচেতন করার জন্য আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং আপনার মাধ্যমে এই সংসদে আমি জানাতে চাই যে আমরা এই 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করার কাজ শুরু করেছি মাননীয় স্পিকার। অতি শীঘ্র এটি ঘোষণা করা হবে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন এবং এই সংসদের মাধ্যমে আমি সকলকে, আপনার মাধ্যমে এই সংসদের সকলকে জানাতে চাই যে বাংলাদেশে আরেকটি শ্রেণীর মানুষ আছে যাদের চিকিৎসা পেতে খুবই কষ্ট হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে। কারা তারা হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা। তাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই বললেই চলে, একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দ্রুততার সাথে 5টি বিভাগে 5টি সম্পূর্ণভাবে 200 বেডের 5টি শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, যেটি ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার আগামী সেপ্টেম্বর মাসে এই টোটাল 1000 বেডের হাসপাতালগুলো তো চালু হবে শিশুদের জন্য শুধুমাত্র। মাননীয় স্পিকার, গত কয়েক মাসে আমি বাংলাদেশের অনেকগুলো এলাকা ঘুরেছি, বহু মানুষের সাথে আমার কথা হয়েছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের আমলে, স্বৈরাচারের আমলে শুধু উন্নয়নের কথা শুনতাম, কিন্তু যখন মাননীয় স্পিকার আমি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বহু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যখন তাদের এলাকাগুলো সম্পর্কে জেনেছি, তখন মাননীয় স্পিকার সেই ফ্যাসিবাদের উন্নয়নের সেই গল্প এবং বাস্তবতার মধ্যে কোনোই মিল পায়নি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার নিজের জেলা যেহেতু সিলেট, বিগত বাজেট উপস্থাপনের দিন উনি ঢাকা সিলেট হাইওয়ের কথা বলেছিলেন এবং সেই সাথে তখন স্পিকার সাহেব সেদিন উপস্থিত ছিলেন, সেই সাথে আমাকেও একটু সংযুক্ত করেছেন সিলেটের সাথে, স্পিকার সাহেবকেও সংযুক্ত করেছিলেন আত্মীয়তার সূত্রে সিলেটের সাথে। মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই সকল কাজগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা জনগণকে এর সুফল পৌঁছে দিতে পারবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটি খাতের কথা উল্লেখ না করলেই নয়। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি অনেকগুলো খাতের মধ্যে একটি খাতকে স্বৈরাচার এবং তার আশেপাশের ক্লোজ যারা লোকজন ছিল তারা বেছে নিয়েছিল নিজেদের পকেট ভারী করার জন্য। মাননীয় স্পিকার, কোন সেই খাতটি? সেই খাতটি ছিল মাননীয় স্পিকার বিদ্যুৎ সেক্টর। ফ্যাসিবাদের সময়
দেড় দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর, কুইক দুর্নীতির একটি সেক্টর মাননীয় স্পিকার। এই কুইক রেন্টালগুলোকে কমপক্ষে 1,30,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার জনগণ কিন্তু তার সুফল পায় নাই। মাননীয় স্পিকার, জ্বালানি খাত ফ্যাসিবাদের শাসন আমলে সম্পূর্ণভাবে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল এই জ্বালানি খাতকে। এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল সেটি হচ্ছে মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবে জ্বালানি এটি আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় বিদেশ থেকে। আমরা এখানে আমাদের কোনো তেলের খনি নেই, ডিজেল বলেন, পেট্রোল বলেন, যেটি আমাদেরকে সম্পূর্ণভাবে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু ইম্পোর্ট করে আনতে হলেও মাননীয় স্পিকার, যেই মজুদটি রাখা উচিত আপৎকালীন সময়ের জন্য, সেই মজুদের উপরে কোনো রকমই নজর দেওয়া হয়নি। ফলে আগে মাত্র 30 দিনেরও কম মজুদ আমাদের হাতে থাকতো। বিগত 3 মাস কাজ করার ফলে, বিশেষ করে যখন এই সমস্যা তৈরি হলো মধ্যপ্রাচ্যের, আমরা কাজ শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা এই মজুদটাকে এখন 45 দিনের উপরে নিয়ে গেছি এবং ইনশাল্লাহ এটিকে আমরা 90 দিন পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জানলে আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময় 17 বছর ধরে বাংলাদেশের যে বাপেক্স আছে, আমাদের যে গ্যাস কূপ খননের যে সংস্থাটি আছে, তাদেরকে কোনোভাবেই কোনোরকমভাবে সুযোগ দেওয়া হয়নি কাজ করার জন্য মাননীয় স্পিকার। সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে এটি ছেড়ে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে আবার গড়ে তুলছে। তাদের জন্য রিগ আমদানি করা হচ্ছে এবং তারা নিজেরা গ্যাস কূপ খনন করবে মাননীয় স্পিকার। তারা নিজেরা গ্যাস কূপ খনন করার মাধ্যমে নতুন গ্যাস কূপ খনন করবে, পুরনগুলোতেও তারা গ্যাসের অনুসন্ধান করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে অভিজ্ঞতা এবং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি মাননীয় স্পিকার। এবারও রাষ্ট্র পরিচালনায় আমাদের সুনির্দিষ্ট কতগুলো পরিকল্পনা রয়েছে, যা সংক্ষেপে আপনার সামনে আমি তুলে ধরেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই সংসদ, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা জনগণকে সাথে নিয়ে পরিকল্পনাগুলোকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণ পরিশ্রমী, আমাদের তরুণরা উদ্যমী, আমাদের কৃষকরা পরিশ্রমী এবং উৎপাদনশীল মাননীয় স্পিকার, এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি সরকার যদি ব্যবসা বাণিজ্যের সামনে সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি মাননীয় স্পিকার, এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি জবাবদিহিতার আওতায় আনতে পারি মাননীয় স্পিকার, তাহলেই আমরা শহীদদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একটু আগেই বলেছি সারা দেশ ঘুরে আমি মানুষের সাথে কথা বলেছি, দেশ ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। ঘুরে আসার পরে মাননীয় স্পিকার, মানুষের মধ্যে আমি যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আগুন দেখেছি, যে উদ্যম দেখেছি মাননীয় স্পিকার, একজন নাগরিক হিসেবে মাননীয় স্পিকার আমি কনফিডেন্ট, এবং সেই কনফিডেন্ট বলেই আজকে আমার সেই বিষয়টি আমি এই সংসদের সাথে শেয়ার করলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই সংসদের সকল সদস্যদের মাধ্যমে, কারণ আমরা সকলে জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি, আমি কয়েকটি বিষয়, হয়তোবা এটি ঠিক সংসদীয় বিষয় না,
তারপরে কিন্তু আমি মনে করি রাজনীতির বিষয়ও না, কিন্তু আমি মনে করি বিষয়গুলি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সাথে জড়িত, এবং সে কারণে মাননীয় স্পিকার এই বিষয়গুলি আমি এই মহান সংসদের সামনে, এই 350 জনপ্রতিনিধির সামনে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচার, ফ্যাসিবাদের কবলে পড়ে শুধু রাজনীতি অর্থনীতি নয়, বরং আমাদের ধর্মীয়, খুব সম্ভবত মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে বিষয়টি উপস্থাপন করেছেন, ওনার সাথে একসাথে আমিও উপস্থাপন করতে চাই। আমাদের ধর্মীয়, সামাজিক, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের মনে হয় অবক্ষয় ঘটেছে কিছু। মাননীয় স্পিকার, আমাদের এই মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। পারিবারিক যে মূল্যবোধ, সেটিকেও আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটি ছোট্ট ছড়া আমিও ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, আমার বিশ্বাস অধিকাংশ বিরোধী দলীয় নেতাও পড়েছেন, আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক সংসদ সদস্যই পড়েছেন। সেটি কি? সেটি ছড়াটি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় স্পিকার, আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে, এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, যদি আমরা এই দেশকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই এই সকল মূল্যবোধ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে মাননীয় স্পিকার, আমি প্রতিটি পরিবার যার যার দায়িত্ব পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই দায়িত্বটা যাতে প্রত্যেকটি পরিবার পালন করতে পারে, যাতে করে। মাননীয়, আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে যদি আপনারা যার যার এলাকায় মানবিক দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি জানি না কিভাবে মিলে গেল, মাননীয় বিরোধী দলীয় নেতা তার একটু আগে যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেখানে উনিও এই বিষয়টি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আসুন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য আমরা আমাদের জনগণকে উদ্বুদ্ধ করি, আমরা যেন যত্র তত্র ময়লা আবর্জনা না ফেলি। এটি আমরা যদি প্রত্যেকে, বাংলাদেশের 300 এলাকায় 300 জন সংসদ সদস্য, এবং আমার বোনেরাও যে 50 জন আমাদের এখানে নারী সংসদ সদস্য আছেন, সেই বোনেরাও যদি স্ব এলাকায় আমরা দায়িত্ব গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারব। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল, যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। মাননীয় স্পিকার, ছোট্ট এই বিষয়গুলো সংসদে বলার কারণ হলো, বিষয়গুলি ছোট হলেও বিষয়গুলি আমাদের জনজীবনে এর প্রভাব অপরিসীম, বর্তমান এবং ভবিষ্যতের জন্য। মাননীয় স্পিকার, আমরা চাই, নিশ্চয়ই আমরা চাই, প্রত্যেকটি মানুষ আমরা চাই, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা চাই একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে। মাননীয় স্পিকার, আমি একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে, আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করে নিয়ে আসতে চাই। মাননীয় স্পিকার, আমি এই বাজেট অধিবেশন চলাকালীন সময় যারা নিয়ম শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন, সার্জেন্ট অ্যাট আর্মস, সংসদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটি বিষয়ের উপরে দৃষ্টি আনতে চাই, এটিও আমি বিরোধী দলের সম্মানিত নেতার সাথে একমত হয়ে বলতে চাই। সেটি হলো, এই সংসদে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন ব্যক্তি যারা কাজ করেছেন, বাজেট অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এই সময়ের মধ্যে যে প্রাপ্য ভাতা সংসদের রীতি অনুযায়ী সেটি দেওয়ার আহ্বান আমি জানাতে চাই মাননীয় বিরোধী দলের নেতার সাথে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার
জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। মাননীয় স্পিকার, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় অধিবেশন গত 7 জুন 2026 তারিখে শুরু হয়ে 1 মাস 9 দিন পর আজ সমাপ্ত হতে যাচ্ছে। গত 11 জুন 2026 তারিখে মাননীয় অর্থমন্ত্রী সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন। এই সংসদের প্রথম বাজেট উপস্থাপন করেছেন। বাজেটের উপর সরকারি এবং বিরোধী দলের 316 জন সংসদ সদস্য প্রায় 48 ঘন্টা 51 মিনিট আলোচনা করেছেন। এই অধিবেশনে আমি যদি সঠিক বলে থাকি 11টি বিল পাস সহ প্রধানমন্ত্রীর প্রশ্ন এবং অন্যান্য মাননীয় মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর আলোচিত এবং টেবিলে উপস্থাপিত হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, সরকারি হিসাব কমিটি সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। অধিবেশন চলাকালে সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীগণ দিনরাত সরকারি ছুটি সহ ছুটির দিনেও এমনকি অক্লান্ত পরিশ্রম করে মঞ্জুরির দাবি, ছাঁটাই প্রস্তাব, বাজেট পাস, 68 বিধিতে সংক্ষিপ্ত আলোচনা, 147 বিধিতে সাধারণ আলোচনা এবং সংসদীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা সহ অধিবেশন সুষ্ঠুভাবে সমাপ্তিতে সহায়তা করেছেন। তাই সার্বিক বিষয় বিবেচনাপূর্বক 2026 খ্রিস্টাব্দে বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়, যা একটু আগে আমি বলেছি, আবারও জোর দিয়ে বলতে চাই, সকল কর্মকর্তা ও কর্মচারী, 7 বাৎসরিক কর্মচারীবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মচারীবৃন্দ, যারা সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর দপ্তরে সহায়ক হিসেবে কর্মরত, বিটিভি এবং বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ এবং সংসদে কর্মরত গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দকে পূর্ব রেওয়াজ অনুযায়ী তাদের চলতি 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সংসদ পরিচালনার জন্য আমি মাননীয় স্পিকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডেপুটি স্পিকারকে, মাননীয় চিফ হুইপ সহ হুইপবৃন্দ, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যকেও আন্তরিক ধন্যবাদ। আমি মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ে সচিব সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে। আরও ধন্যবাদ জানাই চিকিৎসক, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ নিরাপত্তা বাহিনী সহ সকল সেবাকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। অবশ্যই সাংবাদিক ভাইরা এর থেকে বাদ যাবেন না, ধন্যবাদ তাদেরও প্রাপ্য। মাননীয় স্পিকার, শেষ করার আগে একটি কথা বলতে চাই। অবশ্যই এটি সংসদ এবং সংসদের রীতি অনুযায়ী সারা বিশ্বে যেটি প্র্যাকটিস, সেই অনুযায়ী অবশ্যই আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়। মাননীয় স্পিকার, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা, যা মাননীয় বিরোধী দলের নেতা জোর দিয়েছেন, আমিও একই সাথে তার উপরে জোর দিতে চাইছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ, স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, মাননীয় স্পিকার, এই প্রশ্নে
এই প্রশ্নে মাননীয় স্পিকার, আমরা অর্থাৎ সংসদে বিরোধী দল এবং সরকারি দল, আমি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।